যেদিন পালিয়ে বিয়ে করলাম সেদিনে আমার সদ্য হওয়া শাশুড়ি স্ট্রোক করলেন। খবর পেয়ে আমার ভীতুবর আমাকে মাঝ রাস্তায় একা ফেলে মায়ের কাছে চলে গেল। সেদিনই আমি জীবনের প্রথমবার বাস্তবতার ধাক্কাটা খেয়েছিলাম। কৈশোর বয়সে আহসানের সঙ্গে আমার প্রেমটা হয়েছিল আত্মীয়তার সূত্রে। আহসান আমার ফুপুতো বোনের চাচাতো ভাই। আমার ফুপুর ছোট ছেলের জন্মানোর পর এক সপ্তাহের জন্য ফুপুর বাড়িতে থেকেছিলাম। সেখানে আহসানের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। আমি তখন দশম শ্রেণীতে উঠেছি সবে। আহসান এইচএসসি শেষ করে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। বলা বাহুল্য, আহসানের সৌন্দর্য নজরকাড়া। আমার কিশোরী চোখ অনায়াসে গেঁথে গেছিল সে। তবে আমি ছিলাম চূড়ান্ত আত্মকেন্দ্রিক ধরনের মেয়ে। তাই কিছুতেই আহসানের সঙ্গে সখ্য গড়তে পারছিলাম না। সুযোগ করেই দিল আহসান। সে অন্তত মিশুক স্বভাবের হয়। আমার স্বভাবের জড়তা কাটাতে 2 দিনের বেশি সময় লাগেনি। তবে না, এই 7 দিনে আমাদের প্রেম হয়নি। শুধু 7 দিনের মাথায় যখন বিদায় নিতে গেলাম, বুকের ভেতর কিছু একটা ঝনঝন করে বাজছিল। বাবা গাড়ি রিজার্ভ করে এনেছেন বাড়ি ফেরার জন্য। আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলাম। আহসানকে আশেপাশে কোথাও দেখলাম না। কিছু একটা ফেলে এসেছি এই বাহানায় ছুটি গিয়েছিলাম ভেতরে। আহসানের ঘরে উকি দিয়ে দেখি সে জানলার কাছে চুপচাপ দাঁড়িয়েছে। কোনো কিছু না ভেবে বলে বসেছিলাম, আহসান ভাই, তোমাকে ভীষণ মিস করব। এরপর আর পিছু ফিরে তাকাইনি। এক ছুটে এসে গাড়িতে চড়ে বসেছিলাম। সারাটা রাস্তা চোখের পানি লুকিয়েছিলাম কৌশলে। আমার বড় বোনটা গোয়েন্দা স্বভাবের আছে। সে বোধহয় কিছুটা সন্দেহ করছিল। বারবার খুঁচিয়ে বলেছিল, বা মৌরি, তুই তো ফুপির বাড়িতে আসতেই চাইতি না, এবার হঠাৎ ছেড়ে আসতেই চাইছিস না, ঘটনা কি? কোনো ঘটনা নেই। তোরই আপু টুবাইয়ের জন্য মন কেমন করছে। টুবাই আবার ফুপির ছেলের নাম। আমিই নামটা রেখেছি। নাম সিলেকশনের সময় যখন হুট করে নামটা বলেছিলাম, সবাই খুব হাসাহাসি করছিল। একমাত্র আহসান বলেছিল নামটা তার পছন্দ হয়েছে। এভাবেই ছোট ছোট ব্যবহার দিয়ে আহসান আমার বোকা মনটাতে বসতে কেড়েছিল। দ্বিতীয়বার আমাদের দেখা হলো প্রায় 5 মাস পরে। এই 5 মাসের একটা রাতও এমন ছিল না যে আমি আহসানকে মনে করে ছটপট করিনি। এসএসসির আগে ফোন ব্যবহারের পারমিশন ছিল না আমার। তার চেয়ে বড় কথা, আহসানের কোনো কন্টাক্ট আমার কাছে ছিল না। ফুপির কাছে মা যখন ফোন করতো তখন উৎকণ্ঠ হয়ে থাকতাম আহসানের কণ্ঠ শুনতে। প্রতিবার হতাশ হতাম। এর মাঝে আহসানের রেজাল্ট হলো। তাকে দেশে রাখবে না তার বাবা মা। আহসান বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতির আগের থেকে নিচ্ছিল। কিছুদিন বাদে খবর পেলাম সে কানাডায় পড়তে যাবে। সেখানে একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশিতে আমাদের দাওয়াত পড়ল ফুপির বাড়ি। আমার ফুপির যা, অর্থাৎ আহসানের মা, ভীষণ অহংকারী ও চতুর মানুষ। শো অফ করার অভ্যাস ওনার রন্ধ্রে রন্ধ্রে। আহসানের ভালো ফলাফল ও বাইরে পড়তে যাওয়াকে তিনি চাঁদে যাওয়ার সঙ্গে তুলনা করে বসেছিলেন। আহসানের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিয়ত ছটফট করেছি ঠিকই, কিন্তু যখন শুনলাম তার দেশে থাকার সময় কম, এরপর থেকে কেন জানি না একটা শূন্যতা আমায় ঘিরে ধরল। যেই আমি ফুপির বাড়ির নাম উঠলে সবচেয়ে বেশি আগ্রহ দেখাতাম, সেই আমি এবার ওদের বাড়ির নিমন্ত্রণে গেলাম সবচেয়ে গোমরা মুখ করে। আহসানের সঙ্গে দেখা হলো একেবারে খাবার টেবিলে। তাকে দেখে বিষম খেলাম। 5 মাসের ব্যবধানে কী অপূর্বই না হয়েছে সে। মনে মনে কেন জানি না ভয় কাজ করতে লাগলো। আচ্ছা, আহসান যদি আর না ফেরে, সেই দেশে প্রেম বিয়ে সেরে ফেলে করলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু গোপনে একটা হৃদয় ভাঙার যন্ত্রণা থাকবে, যা সম্পর্কে সকলেই অজ্ঞাত। এসব ভাবতে ভাবতে পোলাওয়ের লোকমাটা মুখে তুলে ঝরঝর করে কেঁদে ফেললাম আমি। সকলের সামনে কান্না দেখে হকচকিয়ে গেল। একমাত্র আহসানকে দেখলাম আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। আমি বোধহয় সেই মুহূর্তে খুন হয়ে গেছিলাম। আহসানের সঙ্গে আমার একান্ত কথা হয়েছিল সন্ধ্যায়। আহসান তার খয়েরি ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলেছিল, মৌরি, তুমি তখন কেঁদেছিলে কেন? আমি অপ্রস্তুত মুখে বলেছিলাম, কাঁদিনি তো। ঝালে চোখে পানি এসে পড়েছিল। আহসান ঝুঁকে এসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, ঝাল কোথায় লেগেছে মনে? আমি চোখ বুজে নিয়েছিলাম। চোখে পানি এসেছিল পুনরায়। এরপর অনুভূতি নিয়ে আর কোনো রাগঢাক ছিল না। সেই ক্ষণকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সময় ভেবে নিয়েছিলাম। আর ধরেই নিয়েছিলাম ওর থেকে দূরে থাকলে বোধহয় মরেই যাব। হায় ভাগ্যের কি নির্মম পরিহাস! এরপর কতগুলো বছর ওকে ছাড়া দিব্যি বেঁচে আছি। আহসানের সঙ্গে আমার প্রেমের স্থায়িত্ব ছিল মাত্র 1 সপ্তাহ। ওর ফ্লাইটের আগে একটা সপ্তাহ আমি বহু কায়দা কানুন করে ফুপির বাড়িতে রয়ে গেছিলাম। অবক্ষ বুদ্ধি, অবক্ষ অনুভূতির জোয়ারে উথাল-পাতাল মন আমার। আহসানকে হারানোর ভয়ে কাটা হয়ে থাকতাম। যেন কত যুগ পুরনো প্রেম আমাদের। এসব সুরে বলতাম, তুমিও তো দেশে গেলে আমায় ভুলেই যাবে। আহসান আমার হাত ধরে বলতো, তুমি আমার মনের মাঝে থাকবে। ভোলা তো প্রশ্নই আসে না। আমার কেন জানি আহসানের কথা বিশ্বাস হতো না। কারণ ওর মেধা, যোগ্যতা, রূপের প্রতি মেয়েদের দৃষ্টি সদা তীক্ষ্ণ থাকতো। একদিন বড়দের আড্ডার কথা উঠছে। পুপি বললেন, ছেলে দূরে পাঠাচ্ছেন ভাবি, যদি আর না ফেরে সাদা চামড়া বিয়ে করে বসত গড়ে ওদেশে। আহসানের মা তখন আত্মবিশ্বাসের সাথে বলল, আমার ভাইয়ের মেয়েটা আর একটু বড় হলে ধরে পান চিনি করিয়ে ফেলবো।
রোজা তো পরের বছরেই কানাডা যাবে। দুটোতে কাছাকাছি থাকলে আমার আর চিন্তা নেই। রোজা আপু আমার চেয়ে 2 বছরের বড়। আহসান ভাইয়ের কাজিন। এই মেয়েটির প্রতি আহসান ও তার মায়ের স্নেহ আমার মনে হলো ফুল ফুটাতো। সে দেখতে সুন্দরী, উচ্চবিত্ত পরিবারের মেধাবী মেয়ে। সেই থেকে আমার মাঝে অনিশ্চয়তা কাজ করতে থাকে। নিজেকে অযোগ্য ভেবে আহসানের থেকে অভিমানে সরে যেতে চেষ্টা করি। আহসান আমার অবহেলা সহ্য করতে পারল না। সে যে আমার প্রতি লয়াল তা প্রমাণ করতে হুট করে দুজনে সিদ্ধান্ত নিলাম গোপনে সম্পর্কে স্বীকৃতি দিব। যেন দূরে গেলেও একজন আরেকজনের থাকি। প্রসঙ্গত আমার বয়স তখন 16 আর আহসান 19। আহসানের ফ্লাইটে 7 দিন আগে আমরা লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বিয়ের ব্যবস্থা আহসানে করেছিল। আমি তখন আতঙ্ক ও উত্তেজনায় ঘোরের মাঝে ছিলাম। বিয়েটা কিভাবে হয়েছিল কিংবা আদৌ হয়েছিল কিনা ঠিক মনে করতে পারি না। শুধু মনে আছে আহসান যখন বলল আমাদের কেউ আলাদা করতে পারবে না, তখনই বাড়ি থেকে ফোন আসে আর আহসান আমাকে একা ফেলে চলে যায়। এরপর ওর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। সেদিন লুকিয়ে বাড়ি থেকে বের হবার ঘটনা কেউ জানতো না। তবে সেই ঘটনার প্রভাব আমার উপর কতটা পড়েছিল তা যদি এক বাক্যে বলি, আমি এসএসসিতে ভয়ানকভাবে খারাপ ফলাফল করেছিলাম। আমার বান্ধবীরা যখন গোল্ডেন নিয়ে লাফালাফি করছে, তখন আমি ঘরের কোণে মুখ লুকিয়ে কেঁদেছি। বাবা মায়ের বকা শুনেছি। সেই ধাক্কার পর থেকে নিজের পরিবর্তনের তাগিদ অনুভব করি। আবেগে পায়ে বেরিয়ে দিই। তারপর তারপর পেরিয়ে গেল 5 বছর। কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্তে পৌঁছে গেছি। জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, আত্মবিশ্বাসী, যোগ্যতা সম্পন্ন একজন নারী। রূপের দিক থেকে নেহাত তুচ্ছ কেউ নই। স্বপ্নের জয়ের পথে এগিয়ে চলছি দুর্বার গতিতে। আমার জীবনে কোথাও যখন অতীতের বিন্দুমাত্র ছায়া নেই, ঠিক তখনই পুরনো একটা ঝড় উঠল। ঝড়টা উঠল আমার মাঝে। বহুদিন বাদে আবারও সেই নাম আমায় ধাক্কা দিল। আহসান মুকিত। আর 5টা দিনের মতো ভার্সিটি থেকে ফিরে দেখতে পেলাম তরি আপু ভীষণ যত্ন নিয়ে সাজছে। তরি আপুর সাজ দেখে অবাক হওয়ার কিছু নেই। আমার আপুটা ভীষণ সুন্দর। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে। তাই প্রথম সেভাবে পাত্তা দেয়নি। কিন্তু রান্নাঘর থেকে খাবারের সুঘ্রাণ পেয়ে কৌতূহলে প্রশ্ন করলাম, আজ বিশেষ কিছু রান্না আছে? মা তখন ব্যস্ত সুরে বলল, তরিকে দেখতে আসবে। সকালে তোর ফুপু হঠাৎ ফোন দিয়ে জানালো অল্প সময় যা পারছি তাই ব্যবস্থা করছি। কোত্থেকে আসবে? ছেলে কি করে? তোর ফুপুর ঘরের মানুষ আহসানকে মনে আছে? সে এবার দেশে এসেছে বিয়ে করতে। তার জন্যই তরিকে চেয়েছে ওরা। জবাবে আমি স্তব্ধ হয়ে রইলাম। আহসান মুকিত, এত কিছুর পরে কোন মুখে আমার বোনের দিকে নজর গেল তোমার? তরিয়প্পু আমার চেয়ে 2 বছর বড়। আমাদের স্বভাব মিল খুব সামান্য। তরিয়প্পু চঞ্চল, আমি চঞ্চল না হলে একেবারে ধীর স্থির নই, যাকে বলে প্রয়োজন বুঝে ব্যবহার করা। তরিয়প্পু দেখতে অতিশয় সুন্দরী, মেধাবী, আধুনিক। মাস্টার শেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে। আপুকে নিয়ে বাবা মায়ের অনেক বেশি আকাঙ্ক্ষা। আমি গড়পড়তা সাদামাটা মেয়ে। আমাকে নিয়ে খুব বেশি আকাঙ্ক্ষা বাবা মায়ের মাঝে দেখা যায় না। এসএসসিতে ভয়ানক বাজে ফলাফল করে আমি তাদের সকল আশাকে অঙ্কুরের নৈরাশ্যে রূপান্তরিত করছিলাম। এরপর যতই ভালো করার চেষ্টা করেছি, আমার চেষ্টাটা আপুকে ছাপিয়ে কারো নজর কাটতে পারেনি। বিশেষ করে তরি আপুর চাহিদার লিস্ট ছিল রেলগাড়ির মতো। ফলে এর আগে বহু সম্বন্ধ আসলো, কোনোটাতে তার মন বসেনি। এবার চিত্র ভিন্ন। আপুর হট পিঙ্ক লিপস্টিক মাখা ঠোঁটের হাসিটা বলেই দিচ্ছে পাত্রকে নিয়ে তার বেজায় আগ্রহ। কিন্তু আমার মনে যে বেজায় সংশয়, যে পুরুষ যোগ্যতার গুণে সকলে ধন্যী ধন্যী করছে, তার মেরুদণ্ডহীন রূপটা তো অল্প বয়সে দেখা হয়ে গেছে আমার। আমারই বোনের সঙ্গে তাকে আমি কিভাবে মেনে নিই? তবু বিবেকের তীব্র উপস্থিতিতে এক ফাঁকে ততক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণ আবেগ তাজা ছিল, ততক্ষণ ভাবতাম অল্প বয়সে খামখেয়ালিপনায় দুজনে ভুল করেছি। আহসান হয়তো পরপর ঘটনায় আকস্মিকতা ভয় পেয়ে গেছিল, কিংবা বিয়ে করার সিদ্ধান্তটা হতকারিতা ছিল। পরবর্তীতে যখন ভয় কেটে যাবে অন্তত আমার সঙ্গে যোগাযোগ করবে। ভুল শুধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ইতি টানা কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি বজায় রাখা কিছু তো একটা করবে। কিন্তু দিনের পর দিন কেটে গেল। বাস্তবে তীব্র পোষণে আমার মূর্খ আবেগটা মিলিয়ে গেল যেন। আর আজ সেই আহসান কিনা চূড়ান্ত নির্লজ্জের মতো আমার বড় বোনকে দেখতে আসে। একবার ভাবলাম আপুকে সব বলে দিই, কিন্তু আপু যদি বিশ্বাস না করে? প্রমাণ যে নেই। তাছাড়া আহসান যে ঘটনা অস্বীকার করবে না তার কি নিশ্চয়তা? নিজেকে হেয় করার স্বাদ জাগলো না মনে। কিন্তু এই বিয়ে হতে দিব না আমি। আহসানের মুখোমুখি হওয়ার প্রয়োজন অনুভব করলাম। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে থাকলাম আহসানের দেখা পেতে। বিকাল 4টা বেজে গেল। আমি সদ্য গোসল করে মাথায় গামছা পেঁচিয়ে নিচতলায় হাঁটাহাঁটি করছি। মা বলেছে বসার ঘরটা পরিপাটি করে রাখতে। আমি নামমাত্র গোছানোর ভান করেছিলাম। তখনই কলিং বেল বাজলো। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখলাম ফুপিরা এসে হাজির। এসেছে সব মেমহল। আমাকে নিরাশ করে স্বয়ং পাত্রই অনুপস্থিত। ফুপি আমাকে জড়িয়ে ধরে আপ্লুত স্বরে বলল, তোকে কতদিন বাদে দেখলাম রে মৌরি। ছোটবেলায় ফুপির বাড়ি ছাড়া কিছুই বুঝতি না, আর এখন তো দেখাই পাওয়া যায় না।
টুবাই কত কান্নাকাটি করে তোর জন্য, তাও যাস না। কিসের এত ব্যস্ত তোর? আমি টুবাইকে আদর করার বাহানায় কথা এড়াবার চেষ্টা করলাম। তাতে পাত্তা না দিয়ে ফুপা আবারও বলল, ফুপির প্রতি মায়া কম, তাই যাস না। বোনের শ্বশুরবাড়ি হঠাৎ ঠিকই যাবি। বিয়ে কি ঠিক করে ফেলেছ নাকি? জিজ্ঞাসা করলাম আমি। ফুপি বলল, দুই পক্ষের অপছন্দের কিছু আছে নাকি? পাত্রপাত্রী দুটিকে আমি চিনি, সুতরাং বিয়ে হবে নিশ্চিত থাক। কিন্তু আমি তো শুনেছিলাম আহসান ভাইয়ার কাজিন রোজার সাথে বিয়েটি হবে, হলো না কেন? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে খেয়াল করলাম আহসানের মায়ের মুখটা কালো হয়ে গেছে। তিনি এসে থেকে আমাকে অদ্ভুত চোখে দেখছেন খেয়াল করলাম। ফুপিও দেখলেন, কৌশলে প্রসঙ্গটা এড়ালেন। ওসব ছোটবেলায় বাবা মায়েরা অনেক কিছু ঠিক করে, সন্তান বড় হতে হতে পরিস্থিতি বদলে যায়। কিন্তু আমি যে তাতে দমে যাওয়ার পাত্রী নই। আমার আপুর জীবন এখানে জড়িয়ে যাচ্ছে। তাও এমন এক ব্যক্তির সঙ্গে, যার সাথে আমি অতীতে জড়িয়ে গেছি। আমি জানি না অতীতে আমাদের বিয়েটা আদৌ সঠিক পন্থায় হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে, এমন একজন চিটারের সঙ্গে আপুর বিয়ে আমি কিছুতেই হতে দিব না। কিন্তু নাটের গুরু কই? জিজ্ঞাসা করলাম, তা আমার হবু দুলাভাই কোথায়? আহসান সবে দেশে এসেছে, অফিসিয়াল কাজে একটু ব্যস্ত। বিয়ের যাবতীয় সিদ্ধান্ত আমাদের উপর ছেড়ে দিয়েছে। উত্তর আমার পছন্দ হলো না। আমার পছন্দ অপছন্দ নিয়ে কেউ বসে রইল না। এক আসরে পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের কথাও ফাইনাল হয়ে গেল। ফুপি ঘোষণা করে দিল, সামনে শুক্রবার পারিবারিকভাবে তরি আপুর সাথে আহসানের আকদ হবে। বিয়ের আয়োজন হবে পরে। আহসানের নাকি এমনটাই মতামত। এত তাড়াহুড়োর কি আছে বুঝলাম না। আমার মা বাবা বোনকে দেখা গেল সিদ্ধান্ত মেনে নিতে। অসহায় চোখে পানি চলে এলো আমার। ঠিক করলাম নিজেই যাব আহসানের কাছে। কিন্তু যাব বললেই যাওয়া হলো না। আহসান আমার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেল। আপুকে মাঝে মাঝে দেখি কার সঙ্গে যেন ফিসফিস করে কথা বলে। অনেক রাত অবধি কথার আওয়াজ শোনা যায়। সকালে জিজ্ঞাসা করতে লাজুক হেসে বলল, আহসানের সঙ্গে কথা। শুনে পায়ের রক্ত মাথায় উঠল। আহসানের মনে অতীত নিয়ে সামান্যতম অনুশোচনা বা আক্ষেপ নেই। কি করে আমার সঙ্গে মীমাংসা না করে গিয়ে আপুর সঙ্গে রাত বিরাতে প্রেম করে? এর মানে আমাকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। এতটা বেপরোয়া হয়েছে আহসান। ওর প্রতারণার মাত্রা দেখে অসুস্থ বোধ করতে লাগলাম। আপু ঘাবড়ে গিয়ে আমাকে ধরে ফেলল। চিন্তিত গলায় বলল, এই মুড়ি তোর কি হয়েছে? কিছু না আপু, সামান্য প্রেশার ফল করছে। এই বয়সে এত প্রেশার ফল করবে কেন? ঘরে গিয়ে শুয়ে থাক। আপু চলে যাচ্ছিল। আমি ডেকে বললাম, আপু, আহসান মাহির নাম্বারটা আমায় দেওয়া যাবে? আপু ভুরু কুচকে বলল, তুই ওর নাম্বার দিয়ে কী করবি? এমনি হবু দুলাভের সঙ্গে পরিচয় হবো। অনেক বছর হলো কথা হয় না, তাই তো। ও ব্যস্ত মানুষ, ফোনে কথা বলার সময় নেই। সামনাসামনি দেখা করিস। আপু এক প্রকার এড়িয়ে গেল বিষয়টা। দেখতে দেখতে গায়ে হলুদের রাত চলে আসলো। আহসানের ধারে কাছেও পৌঁছাতে পারলাম না। কারো মাধ্যমে যোগাযোগও সম্ভব হলো না। ধৈর্যের বাঁধ ভেঙে শেষমেশ আপুকে সবটা খুলে বললাম। ছোটবেলা থেকে আপু আর আমার মাঝে হিংসাসুলভ সম্পর্ক থাকলো। বড় হওয়ার পর সেটা কমে গেছিল। কেননা ছোটবেলায় আমি সব কিছুতে আপুকে সমানে সমানে টক্কর দিতাম। 5 বছর আগে থেকে টক্কর দেওয়া ছেড়ে দিয়েছি। আপু সব কিছুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বলে আমাকে আর হিংসে করে না। তাই ভেবেছিলাম আপু অন্তত আমায় বিশ্বাস করবে। কিন্তু প্রতিক্রিয়া হলো বিপরীত। আপু তীব্র ক্ষোভে বলেই বসলো, আমার এত ভালো একটা বর জুটেছে, সেটা তো সহ্য হচ্ছে না, তাই না? ছোটবেলার মতো হিংসে করে কেড়ে নিতে চাইছিস? আবার মিথ্যে বিয়ের গল্প ভাবছিস? তোর পেটে এত শয়তানি? বিশ্বাস কর আপু, আহসান একটা প্রতারক, মেরুদণ্ডহীন পুরুষ। আমি ওকে আমার জীবনে চাই না। ওর দ্বারা তোমার জীবন নষ্ট হোক সেটাও চাইছি না। আমি তোর একটা কথাও শুনতে ইচ্ছুক নই। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, নয়তো সবাইকে ডেকে ডেকে তোর কেচ্ছা শোনাবো। কোনো দিকে সুবিধা করতে না পেরে আমি হাল ছেড়ে দিলাম। যথারীতি দুপুরে ফুপুর বাড়ির সদস্যরা কাজে নিয়ে আমাদের বাড়িতে এলো। সাথে এলো সেই সুদর্শন প্রতারক, যাকে দেখে আমার শরীরের প্রতিটি লোমকূপ কাঁপছিল। কাল রাতে মনে মনে প্রতিজ্ঞা করে ফেলছি, আজ হাটে হাড়ি ভাঙবো। দুই পরিবারের সামনে আহসানের মুখোশ টেনে ছিঁড়ব। এতে আমার সম্মান যায় যাক। তবুও ওকে ছাড়বো না। কিন্তু পরিস্থিতি বদলে গেল মুহূর্তে। হঠাৎ সারা বাড়িতে খবর ছড়িয়ে পড়ল, তরিয়াপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পার্লারে বউ সাজতে গিয়ে তরিয়াপু আর ফেরেনি। সকলের মুখে মুখে বাতাসের বেগে প্রবাহিত হলো, আপু পালিয়েছে। কিন্তু আমি এই বিষয়টা কিছুতেই হজম করতে পারছি না। কার সঙ্গে পালাবে? কেনই বা পালাবে? আহসান তো আপুর পছন্দের মানুষ, সমীকরণ মিলছে না। তবে আপু যে আমার ভাগের সুখটুকু নিয়ে পালিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ রইল না। কেননা পাত্রীর খোঁজে যখন সকলে দিশেহারা, তখন স্বয়ং পাত্র মহাশয় সকলের খোঁজাখুঁজি স্থগিত করার নির্দেশ দিলেন। সঙ্গে আরও বলেন, বিয়ে না করে এই আসর থেকে আমি উঠব না। আমি অবাক হয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, এত সব চিন্তিত মুখের মাঝে আহসান চিন্তাহীন মুখে বসে আছে। ফুল বলল, পাত্রী না পেলে বিয়ে করবি কিভাবে? আহসানের মা গর্জে উঠে বলল, ওই মেয়েকে আমি আর ছেলের বউ করব না। এমন সময় সুর বদলালেন আমার ফুপা। আমার দিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে বলেন, দেশে কি মেয়ের অভাব চেয়ে তোরির জন্য আমাদের ছেলে বসে থাকবে? পাত্রী তো চোখের সামনে আছে। সেই ইঙ্গিত বুঝতে উপস্থিতি কারো অসুবিধা হয়নি। বর বিয়ে করতে এসে অপমানিত হয়ে ফিরে যাবে, তা বর পক্ষে সহ্য হবে না।
তার চেয়ে এক মেয়ের বিয়ের সভায় আর এক মেয়ের বলিদান হওয়াটাকে তারা সহজতার পন্থা মনে করে। সেখানে মেয়েটির অপমান কতটুকু তা নিয়ে ভাবার অবকাশ নেই এদের। এক মেয়ের অপমানের শোধ আর এক মেয়েকে দিয়ে পূরণ করবে তারা। অতঃপর বড় বোনের জায়গায় ধরে বেঁধে কবুল বলানো হলো ছোট বোনকে। আমি সেদিন খুব কাঁদলাম। বিয়ে না করার বাহানায় সকলের সঙ্গে বেয়াদবি করলাম, কিন্তু আমার জেদকে কেউ আমলে নিল না। উল্টো বুঝ দেওয়া হলো হুট করে বিয়ে, যেহেতু মানিয়ে নিতে সময় লাগবে, মৌরিন হয় বাপের বাড়িতে থাকবো আপাতত। আমার সেই মুহূর্তে সবাইকে চোখের বিষ মনে হলো। কারো কথা সহ্য হচ্ছিল না। এক প্রতারককে বিয়ে করার বেদনায় নিজেকে চূড়ান্ত ব্যর্থ মানুষ মনে হচ্ছিল। তার চেয়ে আপুই ভালো কাজ করেছে, পালিয়ে বেঁচেছে। পুপুরে চেয়েছিল আমাকে আজ সঙ্গে নিয়ে যাবে, কিন্তু বিয়ের কার্যযাত্রী শেষ হবার সঙ্গে সঙ্গে আমি ঘরে এসে দরজায় খিল দিচ্ছে। আগরচা আমাকে ছাড়াই বরযাত্রীর ফিরে গেছে, কিন্তু নিয়ম অনুযায়ী বাসররাত যাপনের জন্য আহসান আমাদের বাড়িতে থেকে গেছে। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় বাবা মা কেউ আমাকে কিছু বলতে পারছে না। অবশ্য এখানে বাবা মায়ের কিছু করার ছিল না। আমার সব আত্মীয়র মান সম্মান ভয় দেখে তাদের কাবু করে ফেলেছিলে। বুঝেছিলে এখন আহসানের মতো ভালো পাত্র হাতছাড়া করলে পরে আমার বিয়ে দিতে বাবা মাকে বেগ পোহাতে হবে। বড় বোন পালিয়ে গেছে এটা দুর্নাম আমার জীবনটাকে ভোগাবে। সব দিক থেকে দিশেহারা বাবা মা, তাই অসহায়ের মতো ওদের কথা মেনে নিয়েছে। বাড়ি ফাঁকা হয়ে যাবার পর মা বেশ কয়েকবার এসে দরজা ধাক্কালো। যা কিছু ঘটে গেল তাতে নিয়ে আমাকে বুঝতে চাইছিল, বেশ বোঝাতে পারলাম। তবুও দরজা খুললাম না। একা একা মাঝরাত অবধি কান্নাকাটি করলাম। এরপর সিদ্ধান্ত নিলাম জীবনটা নষ্ট হতে দিব না। বিয়ে হয়েছে মানে কোনো গতি নেই এমনটা ভাবছি কেন? সঙ্গে সঙ্গে মনের দুর্বলতা কেটে গেল। দরজা খুলে বাইরে আসতেই দেখলাম আহসান আমার দরজার দিকে যে স্থির হয়ে বসে আছে, যেন আমারই অপেক্ষাতে আছে সে। বসার ঘরে আহসান একা, বাবা মা আশেপাশে নেই। আমি দীপ্ত পায়ে এগিয়ে আহসানের মুখোমুখি হলাম। পাতলা দাড়ি কোপ গজানো সেই কিশোর আহসান এখন ক্লিন শেভ করা সুদর্শন পুরুষ। আগে তার চোখে যে নিষ্পাপ চাহিনি দেখতে পেতাম, এখন আর সেটা নেই। দুর্বোধ্য দৃষ্টি অবশ্য হবে তো, যার মনে মনে শয়তানি তার চোখের ভাষা নিষ্পাপ হবে আশা করা বোকামি। আমি আগে পিছে বাক্য ব্যয় না করে সরাসরি বললাম, দেখুন, যা কিছু হয়েছে তার একটা সুস্থ সমাধানে আসতে চাইছি। এভাবে আসলে হয় না। আহসান আমার কথার পিঠে জবাব দিল, এভাবে হয় না বলেই তো সঠিক পন্থায় সমাধান করে ফেললাম। তার মানে? মানে আরও 5 বছর আগে যে গোপনে আমার বউ হয়েছিল, আজ তাকে সামাজিকভাবে বউয়ের স্বীকৃতি দিলাম। আমি হতবুদ্ধি হয়ে ক্ষণিকের জন্য হায়, এই কথায় হয়তো আমি সুখের সাগরে বাঁচতাম। যদি সে প্রতারক না হতো, যদি আজকের বরযাত্রী আমার জন্য আসতো, যদি আহসানের সঙ্গে সেই পুরনো সুতায় আজও রঙিনভাবে জুড়ে থাকতো, তার কিছুই হয়নি। ফলে কথাটা আমার কাছে প্রহসন বই কি আর কিছুই মনে হলো না। তার চরম নির্লজ্জতার অন্তরে তিক্ততা আরও খানিকটা ভালল। ব্যঙ্গ করে বললাম, যাক, আপনার তাহলে মনে আছে সেই বিয়ের কথা? আমি তো ভেবেছিলাম আপনার স্মৃতিশক্তি দুর্বল। আহসান গম্ভীর গলা বলল, দুর্বলতা স্মৃতিশক্তি ছিল না, দুর্বল ছিল পরিস্থিতি। যাক, বাইরে বেরিয়ে এসব আলোচনা করা শোভনীয় নয়, ভেতরে চলো, কথা আছে। আহসান স্বাভাবিকভাবে আমার গায়ে আগুন ধরলো। চিবিয়ে চিবিয়ে বললাম, কেন? বাসর করার সময় পেরিয়ে এসেছে। সে তো অবশ্যই যাচ্ছে, তবে তুমি ভয় পেও না। 5 বছর ধরে যেহেতু ধৈর্য ধরতে পেরেছি, আর একটু সময় পারবো। বলে আহসান ঠোঁট টিপে হাসলো। ওর কথাগুলো আমার কাছে সস্তা রসিকতা মনে হলো। আহসান আমার জবাবের অপেক্ষা না করে ঘরে ঢুকে গেল। আমি পিছু পিছু শুনলাম, গিরগিটি আপনাকে দেখে লজ্জা পাবে। এতদিন ধরে রাত দিন আমার বোনের সঙ্গে প্রেম করে এখন আমার সঙ্গে চেষ্টা করছেন? আহসান খাটে হাত ছড়িয়ে বসলো। চোখে চোখ রেখে বলল, ওর সঙ্গে যদি প্রেমেই করতাম তবে তোমায় বিয়ে করতে এত নাটক করতাম? আমি ভুরু কুঁচকে ফেললাম। নাটক? আবার কিসের গল্প ভাবছেন? আহসান উঠে এসে মুখোমুখি দাঁড়ালো। আমার একটা হাত ধরে বলল, নাটক করার মানুষ আমি নই মৌরি। হাত সরিয়ে ধমকে উঠলাম আমি। আরে চিনি চিনি, কে কতটা নাটক করতে পারে সব চেনা হয়ে গেছে আমার। তুমি কিছু চেনো না, জানো না মৌরি, তোমাকে বোঝাতে পারবো না বলে আগে দেখা করার রিস্ক নিতে চাইনি। ও আচ্ছা, তাই বুঝে আমাকে পাওয়ার শখে আমার বোনকে বিয়ে করতে গেছিলেন? ভেবেছিলেন বড় মেয়েটাকে পেলে ছোটটাকে ফ্রিতে মিলবে? আমার উত্তেজিত স্বরের বিপরীতে আহসান শান্ত গলায় বলল, আমি তোরির জন্য প্রস্তাব পাঠাইনি। দেশে ফেরার আগে তোমার কথা বলে রেখেছিলাম, কিন্তু আমার পরিবার ব্যাপারটা গোলমাল করে ফেলেছিল। তোমার জায়গায় তরিকে ভেবে নিয়েছে। অবশ্য এখানে দোষটা আমার পরিবারেরও না, তাদের ভুল বোঝানো হয়েছে। আমি কিছুতেই আহসানের কথা মানতে চাইলাম না। একের পর এক প্রশ্ন ছুড়তে লাগলাম। এখন এটা নিশ্চয় বলবে না যে বিয়ের একদিন আগেও জানতে পারেননি পাত্রীরা তরিয়াপু? তখন কেন প্রতিবাদ করেনি? আর ধরেই নিলাম জানতে না, তবুও আপনি ভাবলেন কি করে 5 বছর পরে সে উদয় হলে আমি আপনাকে মেনে নিব? আহসান গভীর চোখে চেয়ে বলল, তার জন্য তোমাকে শুরুর থেকে সবটা জানতে হবে। শুনবে? এরপর আমার সামনে উন্মোচিত হলো এক অজানা গল্প, যা আমার কল্পনার বাইরে ছিল। আমি যেদিন আবেগের বশবর্তী হয়ে তোমায় বিয়ে করতে চাইলাম, সেদিনের মতো ভয় আর কোনোদিন পাইনি।
হুট করে সিদ্ধান্তটা নিয়ে মনে হচ্ছিল কাজটা ঠিক হচ্ছে না। আমাদের বয়সটা পরিণত না। আর না তোমাকে আগলে রাখার যোগ্যতাটুকু হয়েছে। সদ্য এসএসসি পাশ করে বাইরে পড়তে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ছেলের বিচক্ষণ আর কতটুকুই বা মজবুত। একবার ভাবলাম কথা ফিরিয়ে নিই। তারপর আবার তোমাকে হারানোর ভয়ে আর তোমার সামনে নিজেকে ভীতু প্রমাণ করতে চাইনি বলে দুঃসাহসটা করেই বসলাম। অল্প বয়সে আবেগ বলো আর ভালোবাসা বলো, আমি সত্যিই তোমার সারা জীবনের জন্য নিজের করে চেয়েছিলাম। কিন্তু আমার জন্য আরও বড় একটা ধাক্কা তখন অপেক্ষা করছিল বুঝতে পারিনি। কাজীকে ঘুষ দিয়ে বিয়ে সেরে ফেলার পর জানতে পারলাম মা স্ট্রোক করেছে। মা স্ট্রোক করার কারণ আমার বাবা। অফিসের এক কলিগের সঙ্গে ওনার ঘনিষ্ঠ প্রমাণ এসেছে মায়ের কাছে, যা তিনি সহ্য করতে পারেনি। ছেলে হিসেবে আমিও পাইনি। একদিকে বাবার অধঃপতন, অন্যদিকে মায়ের মুমূর্ষু অবস্থা। আমার মাথা কাজ করছিল না, তাই তোমাকে রেখে হাসপাতালে চলে যাই। বন্ধুকে বলেছিলাম তোমায় বাড়ি পৌঁছে দিতে, কিন্তু তুমি আমায় ভুল বুঝে একাই চলে এসেছিলে। মায়ের একমাত্র সন্তান আমি। বাবার প্রতারণার পর আমাকেই অবলম্বন করেছিল মা। তখন যদি তোমার সঙ্গে আমার গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসতো, তাহলে হয়তো আরেকটা ধাক্কায় ওনাকে আমি বাঁচাতে পারতাম না। তাই ভয়ে কিছুদিন তোমার সাথে যোগাযোগ করিনি। পাছে মা সন্দেহ করে, পাছে কিছু প্রকাশ পেয়ে যায়। তাছাড়া তখন মাকে নিয়ে ছোটাছুটি আর বাবার সঙ্গে সমঝোতায় আমার মানসিক পরিস্থিতি ছিল না তোমার সঙ্গে দুটো কথা বলে নিজের মনের অবস্থা জানাই। আমার সেটুকু বোধও ছিল না। তারপর এক সপ্তাহ বাদে আমার ফ্লাইট। সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছিলাম। বাবার গোপন অন্যায়টি আমি আর মাও গোপনে রেখেছিলাম। এমনকি একই বাড়িতে থাকা বাকি সদস্যরাও বুঝতে পারেনি। ভেবেছিলাম আমি চলে যাওয়ার পরে মা মানসিকভাবে ভেঙে পড়ছে। বাবা আমাদের কাছে ক্ষমা চাইলেন, নিজেকে শুধরে নিয়েছিলেন। তবে আগে সেই সম্মানটা আর ফেরত দিতে পারিনি। বিদেশের মাটিতে পা রেখে আমি একটু স্বস্তি পেয়েছিলাম। অবকাশ পেয়েছিলাম তোমায় নিয়ে ভাবার। তোমার কাছে ফোন ছিল না, ছিল না সোশ্যাল কন্ট্যাক্ট। কাকিকে ফোন দিয়ে মাঝে মাঝে ইনিয়ে বিনিয়ে তোমার কথা জানতে চাইতাম। কাকি বলতো তুমি নাকি অনেকটা বদলে গেছো। বদলটা কেমন তা বলতো না। এরপর বহু প্রচেষ্টার পর তোমার বড় বোন অর্থাৎ তরির সঙ্গে যোগাযোগ করতে পারলাম। সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রায় কথা হতো। আমি তরিকে জানিয়েছিলাম তোমায় ভালোবাসি, তুমি আমায় বাসো, কিন্তু তরি সেটা ভালোভাবে নেয়নি। তোমার সঙ্গে কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট করতাম। তরি শুরুতে বলতো তুমি ব্যস্ত, ঘুমিয়েছো। এরপর থেকে বলতে লাগলো তুমি নাকি আমার সঙ্গে কথা বলতে চাও না, আমাকে ভুলে যেতে চাও। আমি নাকি তোমার করা আবেগের ভুল। এমনকি একটা ছেলের সঙ্গে তোমার ছবি দেখিয়ে বলেছিল তুমি মুভ অন করেছো। ছেলেটি তোমার সহপাঠী ছিল। আমি শুরুতেই বিশ্বাস করতে চাইতাম না, কিন্তু অন্য ছেলের সঙ্গে দেখলে মাথা ঠিক থাকে না। রেগেমেগে আর তোমার খোঁজ দিতাম না। নিজেকে বোঝাতাম ওটা আমার আবেগের ভুল ছিল। সময় যেতে লাগলো, কিন্তু তোমাকে আমি ভুলতে পারতাম না। দূর দেশে একাকী তোমায় ভাবতে ভাবতে দিন নিয়ে যেন আরও অনুভূতি আরও তীব্রকর। তোরই কিন্তু আমাকে নিয়মিত মেসেজ করতো। আমার প্রতি ওর আকর্ষণটা ছিল সেটা বেশ বুঝতে পারতাম। পাত্তা দিতাম না। আমার আগ্রহ ছিল তুমি কি করছো না করছো সেসবের প্রতি। একসময় সত্যি আবিষ্কার করলাম আমার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। খুব জেদ হতো তখন। দূর দেশে আমি একা পড়ে পড়ে তোমার জন্য তড়পাচ্ছি, আর তুমি আমায় ভুলে বিন্দাস উঠছো। একদিন আমার মা কাজিন রোজার সঙ্গে আমার একটা স্থায়ী সম্পর্ক তৈরির প্রতি আগ্রহ দেখাচ্ছিল। তোমার প্রতি জেদ ধরে সেটাতেও রাজি হলাম। শেষে দেখা গেল রোজা তার ব্রিটিশ বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। আমাদের সংস্কারবদ্ধ মন পশ্চাতের এই সংস্কৃতিকে গ্রহণ করতে ব্যর্থ, সুতরাং পাত্রী বাতিল। আবারও আমার মন মস্তিষ্কে তুমিই গেঁথে রইলা, কিন্তু সেটা জেদ হয়ে। তোমার আমি স্টক করতাম নিয়মিত। জেদটা বাড়তো বই কি কমতো না। কি করে আমায় ভুলে যেতে পারলে তুমি? মা বিয়ের জন্য এবার জোরাজুরি শুরু করলে আমি নিজের সাইডকে ইগো রেখে তোমার সম্পর্কে আরেকটু স্টাডি করলাম। জানতে পারলাম তুমি কোনো রিলেশনশিপে নাই। নিজেকে বোঝালাম আমার হয়তো ভুল গেছে, কিন্তু অন্যের তো হয়নি। আমি না হয় দেখি চেষ্টা করে। তখনই তোমার ফুফু অর্থাৎ আমার কাকিকে জানলাম তার ভাইয়ের ছোট মেয়েকে বিয়ে করব। কিন্তু এখানে কাকে ভুল বোঝালো তরি। কাকি যখন বলল ভাইয়ের মেয়ে বউ করবে, তখন তরি নাকি আগ বাড়িয়ে বলেছে তার সঙ্গে আমার 5 বছর ধরে নিয়মিত যোগাযোগ, আমি তার খোঁজখবর নেই। মৌরির সম্বন্ধে নাকি আগ্রহ নেই আমার। তখন কাকি ধরে নিল তরিকেই আমি চেয়েছি। হয়তো বলতে বা শুনতে ভুল হয়েছে। বিয়েটা অল্প সময়ে সারতে চেয়েছিলাম এবং তোমার সঙ্গে আগেভাগে দেখা করতে চাইনি, কারণ আমার ইচ্ছে ছিল সামাজিক স্বীকৃতি দেওয়ার পরে তোমার কাছে অতীত নিয়ে কৈফিয়ত চাইবো বা নিজের দিক থেকে দেবো, যেন তুমি খোঁচা দিয়ে আগের সম্পর্কটা অস্বীকার করতে না পারো। এদিকে আমার অনুপস্থিতিতে বিয়ে ঠিক হয়ে গেল তরির সঙ্গে। যেদিন আমি জানতে পারি সবটা, প্রথমে তরিকে ফোন করেছিলাম এই কাজটা কেন করতে জানতে। তরি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো সে আমায় পছন্দ করে আর মৌরির চরিত্রে সমস্যা আছে ইত্যাদি। আমার খটকা লাগলো। তরি যে চালাকি করছে সেটা বুঝতে পেরে ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ওর একাধিক ছেলের সাথে গভীর সম্পর্ক। আমি প্রমাণ জোগাড় করলাম আগে। সাথে এও শতভাগ নিশ্চিত হলাম অতীতে তোমার সম্বন্ধে তরি আমাকে সব মিথ্যে বলে গেছে।
এখন এক মেয়ের সঙ্গে বিয়ে ভেঙে আর এক মেয়ের চাওয়াটা দুই পরিবারের জটিলতা সৃষ্টি করবে জেনেই আমি তরিকে বোঝাচ্ছিলাম বিয়েটা ভাঙতে এবং দুজনে একসাথে বসে পরিবারকে বোঝাতে। তরি রাজি হচ্ছিল না, উল্টো থ্রেট দিচ্ছিল বিয়ে না করলে আমায় দোষারোপ করে নোট লিখে সুইসাইড করবে। কালমেষ রাতে ওকে আমি হুমকি দেই, বলি আজ বিয়ের আসরে যদি ওকে বউ সাজে দেখি তবে সবার সামনে ওর চরিত্র কদর্য ফাঁস করে দেবো। তখন বিয়ে তো হবেই না, কাউকে মুখ দেখাতে পারবে না। তরি ভয় পেয়ে রাজি হয়ে যায়। বিনিময়ে মোটা একটা অ্যামাউন্ট দাবি করে। আমি তোমার বাড়িতে আসার আগে ওকে অ্যামাউন্ট দিয়ে আসি। কাকাকে আগেভাগে সব জানিয়েছিলাম যেন তরি পালিয়েছে শুনে উনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আর আমি জানতাম আজ রাতে এই মুহূর্তটা আমার জীবনে আসবে, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করবে। সবটা শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া খুঁজে পাচ্ছিলাম না। আহসানের কথা শেষ করে হাঁপিয়ে উঠল। আমার হাতটা পরম আদরে টেনে নিয়ে বলল, তোমাকে আমি আজও ভালোবাসি মৌরিফুল। তখনই দরজার সজোরে করাঘাত পড়ল। ছুটে গিয়ে দরজা খুলতে মা বললেন, পাশের অঞ্চলে ব্রিজের নিচে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মরদেহের সঙ্গে থাকা ফোন থেকে মাত্রই কল করে সে খবর জানানো হয়েছে। কথাটা বলে মা তরিয়াপুর নাম করতে করতে জ্ঞান হারালেন। চাঞ্চল্যের ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত আমার রাত ৩টায় পৌঁছেছিল। কিন্তু গিয়ে কাউকে পাইনি। যে লোক ফোন দিয়েছিল তাকে পুনরায় কল করা হলে জানালো পুলিশ এসে লাশ মর্গে নিয়ে গেছে। বাবা মা কিংবা মনোবল ছিল না ছোটাছুটি করার। তাদের বাড়িতে রেখে আমি আর আহসান বেরিয়ে গেলাম মর্গের উদ্দেশ্যে। যাওয়ার পথে বারবার বলেছিলাম, আমার বোনের কিছু হলে সেই দায় আপনি এড়াতে পারবেন না আহসান। আহসান আমার অভিযোগের বিপরীতে কিছু বলতে পারেনি। আমরা মর্গে গেলাম পৌনে ৪টার দিকে। আহসান কার সঙ্গে যেন যোগাযোগ করলেন। এরপর একজন দায়িত্বরত পুলিশ উপস্থিত হয়েও আমাদের মর্গে প্রবেশ করলেন। গা গোলানো গন্ধ আর স্বল্প আলোয় মর্গে ৩টি লাশ দেখতে পেলাম। ১ ঘন্টা আগে আনা লাশটা সাদা কাপড়টা সরাতে ভয়ে চিৎকার করে উঠলাম আমি। কি বৎস করে মেরেছে, মুখটা পর্যন্ত চেনা যাচ্ছে না। মুখ চেপে বাইরে এসে বমি করলাম। আহসান আমার মাথা চেপে ধরছিল তখন। নিজের ওপর নিয়ন্ত্রণের দায়িত্বরত পুলিশ এসআইকে জানালাম, উনি আমার আপু নন। আর ইউ শিওর? হ্যাঁ, কারণ গতকাল বিয়ে উপলক্ষে আপু ২ হাত ভরে মেহেন্দি পড়েছিল। এই লাশের হাতে কোনো মেহেন্দি নেই। আমার কথায় আহসান যেন অভিযোগের দায় থেকে সাময়িক মুক্তি পেয়ে হাঁপ ছেড়ে বেঁচলেন। এসআইকে উদ্দেশ্য করে বললেন, উনি কিভাবে মারা গেছেন কিছু জানা গেছে? এসআই বললেন, অবস্থা তো দেখলেন, মুখটাকে অ্যাসিড দিয়ে ঝলসানো হয়েছে, বাকিটা ময়নাতদন্তের পর জানা যাবে। আহসান জোর দিয়ে বলেন, আপনারা এই বেওয়ারিশ লাশের ব্যাপারে তদন্ত করুন। লাশের সঙ্গে যেহেতু তরির ফোন পাওয়া গেছে, তার মানে মেয়েটির সঙ্গে কোনো না কোনোভাবে তরির যোগসূত্র আছে। আহসানের কথা আমি চমকে উঠলাম, সবকিছু ধাঁধায় লাগছিল। আহসান আমার হাতটা ধরে বলল, তরির খোঁজ বের করা যাবে। এখন বাড়ি গিয়ে বাবা মাকে খবরটা জানাতে হবে। ওনারা হয়তো অতিরিক্ত চিন্তায় অসুস্থ হয়ে পড়ছেন। তরিয়াপুর লাপাত্তা হওয়ার পৃথিবীর কোথাও কিছু থেমে থাকে না। সব রোজগারের নিয়মে চলছে। শুধু থমকে গেছে বাবা মার হাসি আর আমার আর আহসানের সম্পর্কটা। আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আহসান সকালে নিজের বাড়িতে চলে যায়। এরপর প্রতিদিন একবার করে আসে, আমাদের খোঁজ নেয়। বাবা মাকে আশ্বাস দিয়ে বলে তরির খবর জোগাড় করে আনবে, কিন্তু রাতে এখানে থাকে না। আমি থাকতে বলি না। ফুপু বারবার আমাকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বলল। আহসান এ নিয়ে কিছু বলে না। বাবা মা আমার উপর মহাবিরক্ত, কিন্তু জোর করে বিয়ে দিয়েছে মনে করে কিছুই বলতে পারে না। আহসান যে প্রতিদিন এসে শুধু খোঁজখবর নিয়ে চলে যায় তা না। আজ বিকেলে কথাই বলা যাক। দুপুরে ভাত খেয়ে ভাত ঘুম দিয়েছি। ঘুম ভাঙতে দেখে আহসান আমার পায়ের কাছে বসা। ওর একটা হাত আমার পায়ের আঙুল ধরে আস্তে আস্তে টানছে। আমি ঘুম ভেঙে লাফিয়ে উঠে সে হেসে বলল, ৫ বছরে তোমার ঘুমের ধরন একটুও বদলায়নি দেখছি। এখনো হাঁ করে ঘুমাও। লজ্জা পেলে কিছুটা তেতে উঠলে বললাম, কারো ঘরে ঢুকতে নক করতে হয় জানেন না? যে কেউ আর বউ তো এক না। তোমার হাত পায়ের গড়ন কিন্তু এক হয়েছে। চিকন ও লম্বা আঙুল, উজ্জ্বলতাকে বড় বড় পশমগুলো আরো সুন্দর দেখাচ্ছে। আমি তড়িঘড়ি করে হাঁটুর কাছে উঠে আসা পায়জামাটা নামিয়ে দিলাম। এই লোক কি আমার ঘুমে সুযোগে এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে? আড়ষ্টটা জড়িয়ে গেল সত্তা। গম্ভীর গলায় বললাম, নজরের হেফাজত করব অন্য মেয়েদের বেলায়। উত্তর দিয়ে আহসান উঠে দাঁড়ালো। আমাকে তাড়া দিয়ে বললো, হাত মুখ ধুয়ে এসো। চিকেন তন্দুরি আর নান রুটি এনেছি, গরম গরম খেয়ে নাও। এরপর এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গুরুত্বপূর্ণ, গেলেই জানতে পারবে। আহসান আমায় নিয়ে গেল থানায়। এসআইয়ের থেকে জানতে পারলাম সেই বেয়ারিশ লাশের খবর। মেয়েটির নাম চাপা, বাড়ি লালমনিরহাট। ঢাকা থেকে মেয়েটি পড়াশোনা করতো, পাশাপাশি পার্ট টাইম জব করে বাড়িতে ভালো অ্যামাউন্টের টাকা পাঠাতো। কিন্তু পার্ট টাইম জব করে নিজের খরচ সামলে বাড়ির এত টাকা দিয়ে কি করে দেয় সেখানে খটকা লাগে। চাপার লাশে শনাক্ত করেছিল তার ক্লাসমেটরা। ওদের কাছে চাপার সম্পর্কে ব্যক্তিগত তথ্য পাওয়া না গেলেও এতটুকু জানা যায়, চাপা এক কসমেটিক ব্র্যান্ডার ডিলার হিসেবে কাজ করতো। মেয়েদের সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য বিভিন্নভাবে আকর্ষণ ও প্রচারণাও করতো। তাছাড়া মেয়েটি কারোর সঙ্গে বিশেষ মিশত না। চাপার সহপাঠীদের কাছ থেকে পাওয়া ফোন নম্বর
নিয়ে অনুসন্ধান চালিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে যে ফোন নাম্বার সাথে কথোপকথন হয়েছে সেটা শনাক্ত করা হয়। কাকতালীয়ভাবে তরির ফোন থেকে সেই নাম্বারে শেষবার যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ দুটি মেয়ের সঙ্গে লোকটির যোগসূত্র আসে। অনুসন্ধান করে জানা যায় সেই নাম্বারটি কসমেটিকের ব্র্যান্ড মালিকের কায়সারের। মালিকের সঙ্গে চাপার বেশ সখ্য ছিল। সখ্য এমন পর্যায়ে গেছিল যে প্রায় কায়সারের বাগানবাড়িতে দেখা যেত চাপাকে। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে সন্তানের অধিকারের দাবি করে। স্বাভাবিকভাবে তথাকথিত প্রেমিক তা দিতে অস্বীকার করে। চাপা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এদিকে কায়সারের প্রেমিকা ছিল তরি। কথা ছিল খুব শীঘ্রই তরিকে বিয়ে করবে কায়সার। প্রায় গভীর ভালোবাসাবাসিও হতো তাদের। চাপা মেয়েটা চাকরিতে আসার পর কায়সারের সঙ্গে সখ্যতা নিয়ে সন্দেহ হয়। এক পর্যায়ে সন্দেহ সত্যি প্রমাণিত হলে কায়সারের উপর থেকে তরির বিশ্বাস টলে যায়। এমন সময় আহসান নামটা কানে আসে তরির। আহসানের সুদর্শনায় ও যোগ্যতায় সদা প্রলুব্ধ তরি ভাবে কাউসারের চেয়ে আহসানের বেটার অপশন হতে পারে। তখন সে বোনকে সরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আহসানের বিচক্ষণের কাছে সহজে ধরা পড়ে যায়। তরি সব কুল হারিয়ে যখন ডুবে যাওয়ার পথে তখন কায়সারকে পুনরায় অবলম্বন করতে চাইল। কেননা কায়সারের সঙ্গে তার সম্পর্ক মাত্রাধিক গভীর ছিল। পাশাপাশি কাউসারের বিত্তশালী জীবনযাপনের প্রতি লালসা ছিল। কাউসার তরির লাস্ট সময় হাবুডুবু খেত সর্বদা। সেই কাউসারকে চাপ দিতে লাগলো চাপাকে ঝামেলা উপরে ফেলে বিয়ে করে নিতে। কাউসার তরির উপর দুর্বল ছিল। বিয়ে করার ইচ্ছা রেখেছিল বলে এক কথায় রাজি হয়ে যায়। এদিকে তরি সুযোগ বুঝে আহসানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এরপর তরি ও কায়সার মিলে বুদ্ধি করে কিভাবে চাপা নামক কাটাকে উপড়ে ফেলে। আপোষে মানতে রাজি ছিল না চাপা। টাকার লোভে গর্ভপাত করাতে চায়নি। নিজের স্ক্যান্ডাল ঢাকতে এই সর্বশেষ পন্থা হিসেবে অ্যাসিড চাপা মেরে ফেলতে চায় কায়সার। চাপা বাঁচতে চেয়েছিল। হত্যাকারীর সঙ্গে ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে। গর্ভের সন্তানের প্রমাণ আসছে। কাউসারকে গ্রেপ্তার করার পর সে সবটা স্বীকার করছে। তরিকে খুঁজে পাওয়া যায়নি। চূড়ান্ত ধুরন্ধর মেয়েটি কী করে যেন পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আহসান জিজ্ঞাসা করলো তরির ফোনটা ওটা লাশের কাছে কি করে মিলল। লাশ ফেলে যাওয়ার সময় হয়তো কোনোভাবে পড়ে গেছিল। তরি সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এসআইয়ের কাছে সব শুনে নির্বাক হয়ে রইলাম আমি। আমার তরি অপু একটা হত্যাকাণ্ডের সহিত জড়িত। শুধু নিজের স্বার্থের জন্য আচমকা সেই রাতে মর্গে ঝলসানো দেহটির চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। প্রেশার লো হয়ে জ্ঞান হারলাম। এরপর থেকে বহুরা সেই ঝলসানো নারী আমাকে রাতে ঘুমাতে দেয়নি। আপুর নির্মমতার চিহ্ন আমার শান্তি কেড়ে নিছিল। আর অন্যদিকে শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আহসান নিজ কাঁধে তুলে নিয়েছিল। ভালোবাসা যদি ফুল হয় সেই ফুলটি আমার জীবনে প্রথম ফুটিয়েছিলে তুমি। পরিস্থিতির পরিতাপে একসময় ফুলটি শুকিয়ে মরে গেছিল। কিন্তু গাছ তো মরেনি। সে আবারও নির্দিষ্ট মৌসুমে যৌবন রসে ফিরে এসেছে। প্রকৃতির নিয়ম হয়তো সেই গেছে ফুল আবারও ফুটবে। ভাগ্যের মহিমান্বিত পালা বদলে এবারে ফুল হয়ে এলে তুমি আমার মৌরি ফুল। আমি মালি হয়ে আজীবন এই ফুলটির পরিচর্যা করে যেতে চাই। অধিকার দেবে না আমায়? আহসান দিন দিন আমার কাছে তীব্র থেকে তীব্রতার আকর্ষণীয় হচ্ছে। কৌশলে যে ছিল শুধুই সুদর্শন মনে লাগা এক পুরুষ। যৌবনে এই পুরুষটি দায়িত্বশীল কর্তব্যপরায়ণ শীতল। অবশ্য আর একটা রূপ প্রকট প্রেমিক রূপ। এই যে পাশে বসে আমার হাত মুঠোয় সস্নেহে আবদার রাখলো, তা ফেরতের মতো পাশনি আমি হতে পারিনি। ওর হাত ধরে শ্বশুরবাড়িতে এসেছি। তবুও আমাদের মাঝে কিছু জড়তা ছিল। বহুদিন ফেলে রাখা দেওয়ালে শ্যাওলা জমে লোহাতে জং ধরে আমাদের মনে অস্বস্তি কিছু ধুলো পড়ে আছে। আমাদের না বলে আমাদের বললে বোধহয় বেশিই ভালো হয়। কেননা আহসানের দিক থেকে আমি সবসময় একটা নীরব আশকারা পেতাম। এক বিছানায় শুলে শুরুতে এক কম্বলের নিচে আসতে চাইতাম না। কিন্তু সকালে উঠে দেখতাম দুজনে একই কম্বলের নিচে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। কিন্তু প্রশ্ন করার আগে সে ঘুম থেকে উঠতে উঠতে গম্ভীর গলা বলল, জেগে থাকা অবস্থায় কম্বল চাই না, অথচ ঘুমাতে পুরো কম্বল একা দখলে নাও। বেচারি আমি শীতে কাতরাতে কাতরাতে টানাটানি করে অল্প একটু উষ্ণতা পাই। আমি লজ্জা পেয়ে যাই। সত্যি কি ঘুমের মাঝে কম্বল নিয়ে টানাটানি করি? কে জানে? তবে এর ফলে হয়তো একে অপরের সংস্পর্শে আসা হয় আমাদের। এরই মাঝে আমার কিছু সমস্যা প্রকট হচ্ছিল। এমনিতে তরি আপু একের পর এক অপকর্ম আমার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। ওই খুনের ঘটনার পর প্রধান আসামি কায়সারকে পুলিশ ধরতে পারলেও সহযোগী তরি আপুর নাগাল পুলিশ পায়নি। আমার অতি চালাক আপু আমার চোখে ধুলো দিয়ে নিরাপদে পালিয়ে যেতে পেরেছিল। সাথে নিয়ে গেছিল আমার মানসিক শান্তি। সমস্যা উৎপত্তি হয়েছিল আপুর অপকর্ম জানার পর থেকে। প্রায় ঘুমের মাঝে দুঃস্বপ্নে দেখে দেখে উঠতাম। স্বপ্নে দেখতাম চাষাপার ঝলসানো লাশ আমার কাছে আপুর খোঁজ চাইতে আসতো। সেই বীভৎস স্বপ্ন যেদিন দেখতাম ভয়ে কেঁদে উঠতাম আমি। ঘুমাতে চাইতাম না। অবস্থা দিন দিন অবনতি হতে
একসময় আমি অন্ধকারকে ভয় পেতাম। একা ঘরে থাকতাম না। সেই সময় আহসান যত্ন, আদর, ভালোবাসা আমি মন দিয়ে উপলব্ধি করতাম। ও আমাকে মানসিকভাবে অনেক বেশি আশ্বাস দিত। আমার ভয় ভয় কাটাতে অনেক রাত অব্দি গল্প করত। ওর কথায় মজে গেলে আমি বাকি সব ভুলে যেতাম। কিন্তু ঘুমালে আবার সেই আতঙ্কে ডুবে যাই। এমনই এক তীব্র আতঙ্কের রাতে ঘুম ভেঙে লাফিয়ে উঠলাম আমি। ঘামে জামা ভিজে গেছে। আহসানের ঘুম পাতলা। আমায় লাফিয়ে উঠে ওর ঘুম ভেঙেছে। আমার মাথাটা বুকে টেনে নিয়ে ঘুম ভাঙা ফিসফিস শব্দ বলে আবারও ভয় পেয়েছিল। হ্যাঁ, চাপা তরি আপু। চুপ, আর বলতে হবে না। ওসব নিয়ে ভেবো না। একটা রাত তো আমাকে নিয়ে ভাবতে পারো। আহসানের স্পষ্টে আহ্বান ছিল। আমার দুর্বল চিত্রে লেপ্টে সমর্পণ গাঢ় হলো। সেই রাতে আমার ভয়ের থাবা থেকে অনেক দূরে এক সুখ দিঘিতে নিয়ে গেছিল। আমার গা ভিজিয়ে আমি আর আহসান একে অপরের আরো গভীরভাবে জানতে পারি। মাস দুয়েক বাদে টের পেলাম আমার গর্ভে নতুন প্রাণের অস্তিত্ব। দুঃস্বপ্ন দেখার রোগটা এবার নতুন মাত্রা পেল। আগে চাপার ঝলসানো লাজ আসতো আপুর খোঁজ করতে। এখন চাপার গর্ভে বিলীন হওয়া সেই বাচ্চাটাও আসে আপুর খোঁজে। গর্ভকালীন সময়কার অনেক স্মৃতি আমার স্পষ্ট মনে নেই। আহসান আমাকে এসব মনে করাতে চাইতো না দেখে বলতো না। তবে ফুপির কাছে শুনেছি আমি তখন অস্বাভাবিক হয়ে গেছিলাম। উগ্র আচরণ করতাম। সবসময় মনে হতো কেউ আমার বাচ্চাকে কেড়ে নেবে। সম্পূর্ণ গর্ভাবস্থায় আমি চিকিৎসার উপরে ছিলাম। আমার মেয়ে তাহিন জন্মানোর পর অবশ্য আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। এরপর আহসান আর দেশে থাকতে চাইল না। যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে সেখানে রিসার্চ করার অফার লেটার পেয়ে আমাকে আর তাহিনকে সঙ্গে নিয়ে উড়াল দিল। সকাল সকাল তাহিনকে স্কুলে পাঠানো আমার কাছে একটা যুদ্ধের সমান। শীতের সকালে মেয়েটা ঘুম ভাঙতে চায় না। যাও আদরে আহ্লাদে ঘুমটা ভাঙা দেখা যায়। নাস্তাটা করতে অনীহা। হাজার আদরে বাক্য ভুলিয়ে মুখে ২ গাঁস খাবার দিয়ে টিফিন প্যাক করে বাসের কাছে ছেড়ে দেই আমি। এরপর আমার এক টুকরো অবসর। আজ অবশ্য অবসরে একজন সঙ্গী আছেন। ভদ্রলোক আজ অফিসে নেই। তাই নাকি বউকে ঘরের কাছে সাহায্য করবেন। সাহায্যে নমুনা স্বরূপ এখনও নাক ডেকে ঘুমাচ্ছেন। সব কাজ শেষ করে কফি কাপটা হাতে নিয়ে রুমে ঢুকে দেখি আহসান তখনও ঘুমাচ্ছে। ১ বছর হলো দেশে ফিরে এসে থিতু হয়েছি আমরা। আহসান দেশে চাকরি করছে আর আমি পুরোদস্ত গৃহিণী। আহসানের পাশে বসে গরম কাপটা ওর নাকের কাছে ধরলাম। আহসান চোখ মেলালো সঙ্গে সঙ্গে। জড়ানো শুনে বলল, জন্মসূত্র প্রাপ্ত নাকটা এমনিতেই বোচা। তুমি আরো চ্যাপ্টা করার বাহানায় আছো নাকি? হেসে বললাম, হলে ক্ষতি কি? লোকে বলবে বোচার বউ। ওহ, লোকে বলবে সুন্দরীর বর। আমার গর্বিত স্বরে আহসান ভুরু বাঁকালো। আমাকে অসুন্দর বানিয়ে নিজের সুন্দরতার প্রশংসা পাওয়ার চেষ্টা আছে। বললাম, এখন ফ্রেশ না হলে লোকে বলবে কর্মঠ বউয়ের অলস বর। আহসান জোরে করে বাথরুমে পাঠালাম আমি। এরপর লেগে বিছানায় গুছালাম। বালিশের নিচ থেকে আহসানের ফোনটা বের করতে দেখলাম স্ক্রিনে একটা নতুন মেসেজ। নামটা দেখে বুকটা ধক করে উঠল। কাঁপা কাঁপা হাতে মেসেজটা ওপেন করতে দেখলাম তাতে লেখা, তুমি আসছো তো? প্রেরকের নাম তরি মাহমুদ। আমি তীব্র বিস্ময়ে কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। এরপর ওপারের মেসেজগুলো চেক করতে করতে গতকাল রাতের দুটো কথোপকথন। কাল দুপুরে দেখা করতে এসো, আমি অপেক্ষায় থাকবো। আসবো। আহসানের ছোট্ট জবাব। বাথরুমে ছিটকিনি খোলার আওয়াজে ফোনটা রেখে দিলাম। ও গোসল সেরে বেরিয়েছে। বললাম, আজ দুপুরে আমাদের বাইরে খেতে যাওয়ার কথা। আহসান আমার গালে একটা চুমু খেয়ে বলল, আজ সম্ভব না সোনা, আর্জেন্ট কাজ পড়েছে। তবে সন্ধ্যায় মাস্ট তাহিনকে নিয়ে একসঙ্গে বেরোবো। আমার মুখ দিয়ে আর কোনো জবাব এলো না। আহসান ব্যস্ত হতে পোশাক পরে বাইরে যাওয়ার জন্য তৈরি হলো। বের হওয়ার আগে আবারও আমার গালে একটা চুমু খেয়ে বলল, খুব বেশি দরকার না হলে যেতাম না। মন খারাপ করো না, ফিরবো শীঘ্রই। আহসান বেরিয়ে গেল। ৫ মিনিটের ব্যবধানে আমিও বের হলাম। আহসানের ফোন থেকে লেখা তার লোকেশন জেনেছি। সেটা একটা হসপিটাল। আপু আর আহসান হাসপাতালে কেন দেখা করছে তা নিয়ে মনে সংশয় জমেছে। তার চেয়ে বেশি উত্তেজনা কাজ করছে এটা জানতে যে এতদিন বাদে তরিয়াপু কোথা থেকে এলো আর আহসানের সঙ্গেই বা তার যোগাযোগ কী করে হলো। হাসপাতালে ঢুকে একটু থতমত খেয়ে গেলাম। এখানে ওদের কোথায় খুঁজবো? রিসেপশনের মেয়েটার কাছে জানতে চাইলাম তরি নাম মাহমুদ নামে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে কিনা। মেয়েটি উত্তর দিল, আছেন। আপনি পেশেন্টের কী হন? আমি মৌরি মাহমুদ, তরি মাহমুদের বোন। রিসেপশনিস্ট আমাকে কেবিনের নাম্বার দিল। ৪ তলার সর্বদক্ষিণে কেবিনে ঢুকে আমি থম মেরেছি। এ কাকে দেখছি? আমার সেই সুন্দরী তরিয়াপু, নাকি শুকিয়ে হাড়ের সঙ্গে চামড়া বসে যাওয়া এক কঙ্কাল? আহসান আমার দিকে পিট করে বসেছিল। তরিয়াপুর হতভম্ব দৃষ্টি অনুসরণ করে আমায় দেখতে পেয়ে অপ্রস্তুত হয়ে গেল। আমি কেবিনে ঢুকে সবার আগে জিজ্ঞাসা করলাম, আপুর কী হয়েছে? তরিয়াপু মুখ ঢেকে কেঁদে উঠল। আহসান রাগ ঢাক করার অবকাশ না পেয়ে সত্যিটা জানাতে বাধ্য হলো। সপ্তাহখানেক আগে তরিয়াপুর সঙ্গে যোগাযোগ হয়। আপু নিজেই যোগাযোগ করে জানায় ৬ বছর পালিয়ে বেড়ে অবশেষে আপুর পালানোর সময় ফুরিয়েছে। উদ্দাম জীবনের ফলস্বরূপ ৫ বছর ধরে আপুর দেহে এইচআইভি ভাইরাস বাসা বেঁধেছে। এতগুলো বছর ধুকে ধুকে অবশ্য ডাক্তার জানিয়েছে আপুর সময়কাল ক্ষীণ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অবস্থা ছিল না। কেননা পুলিশের খাতায় আপুর নাম আছে।
দেশে লুকিয়ে যেটুকু সম্ভব চিকিৎসা করতে হয়েছে। এখন যেটা অকার্যকর হওয়ায় আপু দিশেহারা হয়ে গেছে। কায়সারের কাছ থেকে পালিয়ে আপু নিজে অনন্য সৌন্দর্য দিয়ে একজন কুখ্যাত সন্ত্রাসীর গার্লফ্রেন্ড হয়ে গিয়েছিল এতদিন। লোকটির রাজনৈতিক প্রভাব থাকায় আপুকে ঝামেলায় পড়তে হয়নি। আপু লোকটির কাছে নিজের অসুখের ব্যাপারে লুকিয়েছিল, কিন্তু 1 বছর আগে সেই লোক এই অনিরামোগ্য রোগের কথা জানতে পেরে আপুকে তাড়িয়ে দিছে। এখন আপু সবগুলো হারিয়ে দিশেহারা অবস্থা। বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার মুখ নেই, আমার সামনে দাঁড়ানো মুখ নেই। তাই আহসানকে ডেকেছিল সাহায্যের জন্য, কিন্তু আহসান নিজের অপারগতায় জানিয়ে দিচ্ছে। আপু তবুও মানতে চাইছিল না বলে আহসান আজ দেখা করতে এসে। আমি আহসানকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করি, তাই অতীতের মতো চোখে না দেখে কানে না শুনে নিজের মতো কিছু ভেবে নেইনি বা মনের মাঝে কোনো হীন চিন্তা ঠাঁই দেয়নি। আমি দুর্বল পায়ে হেঁটে আপুর পাশে বসলাম। ঝাপসা চোখে দেখলাম আপু বেঁচে থাকার আহাজারি। মৌরি, মৌরি রে, আমি বাঁচতে চাই, আমাকে তোরা বাঁচা। হুট করে চোখের সামনে ভেসে উঠলো চাপার সেই ঝলসানো দেহটি। ভেজা গলায় ফিসফিস করে বললাম, চাপাকে মনে আছে আপু? সেও এভাবে আমার স্বপ্নে এসে বেঁচে থাকার আকুলতা প্রকাশ করছে। আপুর অনুতপ্ত কান্নার বেগ বেড়ে গেল। আমি যেন ওর মাঝে চাপাকে দেখতে পেলাম। মনে হলো সেই দুঃস্বপ্নগুলো আজ আমায় হালকা করে দূর হয়ে যাচ্ছে। সমাপ্ত। মৌরি ফুল গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।